ওয়েলকাম টু মিশন গভর্নমেন্ট সার্ভিস। আসন্ন টেট পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে আজকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। এক মাসের মধ্যে শর্টকাট উপায়ে কিভাবে আপনি আপনার টেটের পুরো প্রস্তুতি সম্পূর্ণ করতে পারেন সেই নিয়ে আজকের আমাদের আলোচনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করছি কাজে লাগবে আপনাদের। প্রথমে আমরা আসন্ন টেট পরীক্ষায় সাকসেস পেতে গেলে যে পরীক্ষার দুটো প্রশ্নের উপর আলোকপাত করব সেটা হচ্ছে 2012 সালের টেট পরীক্ষার প্রশ্ন এবং 2015 সালের টেট পরীক্ষার প্রশ্ন। এই দুটো প্রশ্ন যদি আমরা ভালো করে অ্যানালাইসিস করি তাহলে আমাদের টেট পরীক্ষার যে স্ট্র্যাটেজি সেটা কিছুটা হলেও বুঝতে পারবো। আমরা জানি যে টেট পরীক্ষা 150 নাম্বারের হবে এবং সেক্ষেত্রে আমাদের 150 নাম্বারের মধ্যে 5টা সাবজেক্ট থাকবে: বাংলা, সাইকোলজি, পরিবেশ, গণিত এবং ইংলিশ। এবং প্রতিটি সাবজেক্টে 5 করে পেডাগোগি থাকার কথা। এখন এই টোটাল 150 মধ্যে আড়াই ঘন্টা সময় থাকবে এবং আমাকে 90 পেতেই হবে। সেই 90 পাওয়ার জন্য মাত্র হাতে 1 মাস সময়। কিভাবে আমি আমার প্রস্তুতিকে আগিয়ে নিয়ে যাব তারই সম্পর্কে আমি আলোচনা শুরু করছি। প্রথমেই যে সাবজেক্টটা আসে তার নাম হচ্ছে বাংলা। বাংলা আমাদের মাতৃভাষা হলেও কিন্তু আমরা টেটে অনেকটা নাম্বার কম পাই। আমরা মক টেস্ট দিয়ে দেখেছি যে নাম্বার কিন্তু আমাদের খুব বেশি আসছে না। তো বাংলার বিভিন্ন টপিকগুলো আমরা ভাগ করে নেব। প্রথম আমাদের বাংলার ফার্স্ট যে টপিকটা আসে সেটা হচ্ছে 1 থেকে 5 এর যে বইগুলো আছে সেই বইগুলো আমরা খুঁটিয়ে পড়ে নেব। সেকেন্ড, আমরা বাংলার যে শব্দ ভাণ্ডার অর্থাৎ শব্দার্থ, বিপরীত শব্দ, সমচয়িত শব্দ, বাগধারা, প্রবাদ বাক্য, এই শব্দ ভাণ্ডার যে পার্টটা রয়েছে তার উপর আলোকপাত করব। তারপরে হচ্ছে আমাদের বাংলার যে গ্রামার পোর্শন আছে অর্থাৎ সন্ধি, সমাস, কারক, অব্যয়, এইভাবে যে গ্রামার পোর্শন রয়েছে সেটার উপর আলোকপাত করব। আর বাংলার যে বোধ পরীক্ষণ অর্থাৎ কোন একটা টেক্সট দেওয়া থাকবে, সেখান থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর থাকবে, আমাদেরকে উত্তর তৈরি করতে হবে। এই বোধ পরীক্ষণ পাঠটা আমরা যদি ভালো করে খুঁটিয়ে পড়ি তাহলে সেখান থেকে আমরা যে নাম্বারটা পাবো হুবহু পুরো নাম্বারটি আমরা পেয়ে যাবো। আর শেষ যে পোর্শনটা হবে সেটা হচ্ছে বাংলার পেডাগোগি। অর্থাৎ যে কোনো সাবজেক্টের পেডাগোগি মানে হচ্ছে সেই সাবজেক্টটা আমরা শিশু মনে কিভাবে প্রবেশ করাবো বা শিশু মনে কিভাবে সেই সাবজেক্টটাকে আমি সহজে বোঝাতে পারবো, সেটাই হচ্ছে পেডাগোগি। তাহলে বাংলার পেডাগোগি পোর্শনটা একটু ভালো করে রেডি করবো। এখন বাংলার যে জিকে পোর্শন পার্টটা বললাম, এটা বেসিক্যালি বিভিন্ন স্টুডেন্টরা কিন্তু এই পার্টটাকে ভুলে যায় বা স্কিপ করে যায়। অর্থাৎ লেখক পরিচিতি, ছদ্মনাম, চরিত্র, এটা বাংলা সাহিত্যের ইতিহাস যে বই রয়েছে সেটা একটু চোখ বুলিয়ে নিলে সুবিধা হয়। এরপর আমরা বাংলা থেকে ইংলিশ জায়গায় যাব। এটা আমাদের ল্যাঙ্গুয়েজ 2 হিসাবে আমরা পরীক্ষায় বসবো। ইংলিশের প্রথম যে পার্টটা সব থেকে বেশি ভাইটাল সেটা হচ্ছে ইংলিশের ওয়ার্ড স্টক অর্থাৎ সিনোনিমস, অ্যান্টোনিমস, ফ্রেজাল ভার্ব, ইডিয়মস, ফ্রেজ, ওয়ান ওয়ার্ড, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং স্পেলিং। এই 8টা পার্ট যদি আমরা ঠিকভাবে রেডি করতে পারি তাহলে ইংলিশে কিন্তু আমরা অনেকটা এগিয়ে যাব। তারপর যেটা আছে সেটা হচ্ছে ট্র্যাডিশনাল গ্রামার অর্থাৎ ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, সেন্টেন্স ট্রান্সফরমেশন, জয়নিং, এই পার্টগুলো, এবং তার সঙ্গে আর্টিকেল প্রিপারেশনটাও থাকে। আর একটা জায়গা রয়েছে সেটা হচ্ছে ইংলিশের ফাংশনাল গ্রামার অর্থাৎ এরার কারেকশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, পিকিউআরএস, ক্লোজ টেস্ট, এই পার্টটা। আর ইংলিশের লেখক পরিচিতি বা ছদ্মনাম এগুলোর পোর্শনটা খুব কম, তবুও আমরা কিছু একদম 1 থেকে ক্লাস 10 পর্যন্ত যে আমাদের টেক্সটগুলো রয়েছে সেগুলো একটু পড়ে ফেলবো। সেখান থেকে যদি কোনো প্রশ্ন আসে জিকে টাইপের অর্থাৎ কোনো ইংলিশ পোয়েমস, তার কবির নাম, তার সেগুলো যেন আমরা পড়তে পারি। আর ইংলিশের শেষ যে পার্টটা পড়ে থাকলো সেটা হচ্ছে কোনো একটা আনসিন প্যাসেজ দিতে পারে, সেই প্যাসেজ থেকে আমাদেরকে বেশ কিছু প্রশ্ন উত্তর করতে হতে পারে। সেই জায়গাটাও আমাদের বাংলার বোধ পরীক্ষণের মতন। আর ইংলিশ পেডাগোগি যে পোর্শনটা আছে সেক্ষেত্রে সাইকোলজির পুরো পোর্শনের ইংলিশ টার্মগুলো আমরা জানবো। অর্থাৎ আমরা বাংলা যেটা বলছি প্রেষণা কিংবা প্রেরণা, সেইগুলোর আবার ইংলিশ টার্মটা একটু ভালো করে ফলো করবো। তাহলে আমরা ইংলিশ পোর্শনটাই অনেকটা আগে যেতে পারবো। এরপরে যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে সাইকোলজি। এই সাইকোলজি সাবজেক্টটা টেটের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই কারণেই যে 150 নাম্বারের মধ্যে আমরা যদি ভালো করে হিসেব করি তাহলে দেখবো 30 নাম্বার সাইকোলজি আসবে। আবার বাকি 4টে সাবজেক্টের 5 করে যদি পেডাগোগি ধরি সেই 4 5 20 প্লাস 30 অর্থাৎ 50 নাম্বার প্রায় সাইকোলজি পোর্শন থেকে আসবে। কারণ পেডাগোগির কনসেপ্টটা কিন্তু সাইকোলজি পোর্শন থেকেই আসে। সেই হিসাবে সাইকোলজিটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। এক্ষেত্রে বৃদ্ধি বিকাশ, শিখন শিক্ষণ, আমাদের যে টিএলএম, এলটিএম, কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং এবং তার সাথে কম বুদ্ধি সম্পন্ন শিশু বা সিসি, কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ এভালুয়েশন, অভিজ্ঞা পদ্ধতি এবং পিছিয়ে পড়া শিশুদের জন্য বিভিন্ন পড়ার টেকনিক এবং শেখন এবং শিক্ষণের বিভিন্ন নীতি, তত্ত্ব এবং উক্তি অর্থাৎ বিভিন্ন শিক্ষাবিদ তিনারা কোন দেশের, তিনারা কি নীতি দিয়েছেন ইত্যাদি। এই পোর্শনগুলো যদি খুব ফুটিয়ে আমরা ভালো করে পড়তে পারি তাহলে অনায়াসেই আমরা 30-এর মধ্যে কিন্তু 20 তুলতে পারি। আর যে সাবজেক্টটা পড়ে রইল সেটা হচ্ছে গণিত। অনেকে গণিতের প্রতি ভীষণ ভীতি রয়েছে, তার ফলে অনেকে গণিত বা ইংলিশ এই দুটো বিষয়ে দুর্বল বলে তারা টেটে পাওয়ার ব্যাপারে অনেক সময় আশাহত হয়। কিন্তু না, গণিত যদি আমরা বেসিক যে ফর্মুলাগুলো রয়েছে সেগুলো ভালো করে দেখতে পারি অর্থাৎ বীজগণিত, ত্রিকোণমিতি, জ্যামিতি, পরিমিতি, এগুলোর বেসিক যে ফর্মুলা সেগুলো যদি আমরা ঠিকঠাকভাবে মেনটেন করি তাহলে সেখান থেকে প্রায় আমরা 5 নাম্বার কমন পেতে পারি।
এবং তাছাড়া নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন, লাভ ক্ষতি, সুদ কষা, নল, চৌবাচ্চা এই ধরনের যে চ্যাপ্টারসগুলো আছে অ্যারিথমেটিকে, সেগুলো যদি আমরা মোটামুটি সূত্র এবং তার বেসিক ধারণাগুলো ক্লিয়ার করে নিতে পারি, তাহলেই আমরা ওখান থেকেও প্রায় 7 নাম্বার কমন পেতে পারি। এবং এছাড়া বীজগণিত, জ্যামিতি, পরিমিতি এবং ত্রিকোণমিতি এই পোর্শনগুলো থেকে একটি বা দুটি করে যদি প্রশ্ন আসে, সেগুলো কিন্তু আমরা সলভ করতে পারি। তাই অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথম গুরুত্ব দেবো সেটা হচ্ছে সমস্ত পাঠের ফর্মুলার উপর। হয়তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে শ্রীধর আচার্যের সূত্র, কিংবা প্রশ্ন আসতে পারে যে পিথাগোরাসের উপপাদ্যটি কি, কিংবা প্রশ্ন আসতে পারে যে নিম্নের কোনটি ত্রিভুজ হওয়ার শর্ত, সেই হিসাবে হয়তো 4টে অপশন দিয়ে দিল। অর্থাৎ আমাদের একদম বেসিক যে ফর্মুলাগুলো রয়েছে সেগুলো জানতে হবে। বহুভুজের কর্ণ কটি, হয়তো বলো পঞ্চভুজের কর্ণ কটি, তার মানে আমাদেরকে সূত্রটা জানতে হচ্ছে n² - 3n/2, এর জায়গায় আমি 5 বসিয়ে অঙ্কটা সলিউশন করতে পারবো। তার মানে ফর্মুলাটা কিন্তু আমাদেরকে জানতে হচ্ছেই। আর শেষ যে কোশ্চেনটা আছে ম্যাথস পেডাগোজি, অর্থাৎ ম্যাথস পেডাগোজি যেমন প্রকল্প পদ্ধতি, কিলপ্যাট্রিক বা আরোহী পদ্ধতি, অবরোহী পদ্ধতি, স্কিনার বক্স, এই পার্টগুলো ভালো করে শিখে নেব। ম্যাথস পেডাগোজিতে যদি 5 আমরা পাই এবং ম্যাথের যে ফর্মুলা পোর্শন সেখান থেকে যদি আমরা 10 পাই, তাহলে 10 আর 5 15 অনায়াসে যারা অঙ্ক ঠিক জানে না তারাও কিন্তু পেয়ে উঠবে। এই 1 মাসের মধ্যে আমরা এই ফর্মুলা পোর্শনটা, বেসিক পার্টটা এবং ম্যাথস পেডাগোজির উপর যদি জোর দিতে পারি, তাহলে আশা করা যায় অন্তত 15 নম্বর আমরা অনায়াসে পেতে পারি। এরপর শেষ যে সাবজেক্টটা থাকলো পরিবেশ। এই পরিবেশ সাবজেক্টটা কিন্তু ভীষণ ভাইটাল এবং অনেক বড়। এই সাবজেক্টের মধ্যে কিন্তু ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, পিওরলি যে পরিবেশ পাঠটা আছে সেটা সবই পড়ে। কিন্তু বেসিক্যালি পরিবেশ আমরা এই 1 মাসের মধ্যে বেশি গুরুত্ব দেবো পরিবেশের যে পিওরলি চ্যাপ্টার সেগুলো, অর্থাৎ বাস্তুতন্ত্র, ভাইরাস, মাইক্রোস, ব্যাকটেরিয়া, আন্দোলন, সম্মেলন, দূষণ আইন, অভয়ারণ্য, জাতীয় উদ্যান এবং তার সাথে কৃষিজ সম্পদ, খনিজ সম্পদ এবং বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ, এই পাঠগুলো। যদি আমরা এই পাঠগুলো বেশি গুরুত্ব দিতে পারি তাহলে প্রায় 60% প্রশ্ন এই পাঠ থেকে পেয়ে যাব। আর বাকি জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং ভূগোল থেকে বাকি কোশ্চেনটা পাবো। ইতিহাস, পল সায়েন্স এবং ইকোনমিক্স থেকে প্রশ্ন আশা করছি খুব একটা বেশি দেবে না। তাও যদি কিছু প্রশ্ন আসে তাহলে সেগুলো আমরা 9-10 বইটা মোটামুটি একটু ফলো করলেই পাবো। যেহেতু আমাদের হাতে সময় খুব কম, তাই আমরা এই মুহূর্তে কিন্তু গুরুত্ব দেবো যে চ্যাপ্টারগুলোর নাম বললাম: বাস্তুতন্ত্র, বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ, দূষণ প্রতিকার এবং তার সাথে রোগ জীবাণু, আন্দোলন, সম্মেলন, দূষণ আইন অর্থাৎ চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, আপিকো আন্দোলন, সেগুলো কোথায় হয়েছে, শিক্ষা কমিশন কমিটি এবং অভয়ারণ্য, জাতীয় উদ্যান, তৃণভূমি, বিভিন্ন ঝড়, কোন মহাদেশে কি ঝড় এবং রাজ্যের রাজধানীও কিন্তু আমাদের এখানে আসতে পারে। এবং খুব বেশি গুরুত্ব দেবো 1 থেকে 5 এর যে বইগুলো রয়েছে আমাদের পরিবেশ, সেই বইয়ের থেকেও কিন্তু বেশ কিছু প্রশ্ন আসতে পারে। বলতে পারে অমুক নৃত্য কোন রাজ্যে, এবং কোনো ভাষা বা ভাষাগত বৈশিষ্ট্য থেকে কোনো জাতি, সেই জাতিটা কোন রাজ্যে বা কোন জেলায় বিলং করে। এবং আমাদের পশ্চিমবঙ্গ সম্পর্কে বেশ কিছু তথ্য আমরা ভালো করে জানবো। পশ্চিমবঙ্গের কোন জেলায় কোন জাতি, কোন উপজাতি বা কোন উপভাষা প্রযোজ্য, এবং পশ্চিমবঙ্গের কোন জেলাটা সব থেকে নবীনতম জেলা, এবং পশ্চিমবঙ্গের আমাদের কোন জেলায় কি তীর্থস্থান রয়েছে, সেখান থেকেও কিন্তু আমাদের পরিবেশ পাঠে প্রশ্ন আসতে পারে। অর্থাৎ আমরা বাংলা, সাইকোলজি, পরিবেশ, অঙ্ক এবং ইংলিশ এই 5টা পোর্শনের এভারেজ যদি 20 করে পাই, তাহলে 5 × 20 100 নাম্বার কিন্তু অনায়াসে আমরা টেট থেকে পেতে পারি। কিন্তু আমি 10 নাম্বার সেখান থেকে বাদ দিয়ে 90 পাওয়ার চেষ্টা আমাদেরকে করতেই হবে। তাই যারা অঙ্ক এবং ইংলিশে ভীষণ দুর্বল তারা এই ট্রিক্সটা ফলো করার চেষ্টা করো। এখন এই যে বাংলা, সাইকোলজি, পেডাগোজি, পরিবেশের আমি সিলেবাসটা আলোচনা করলাম, সেই সিলেবাসের আমরা এই মুহূর্তে 1 মাসের মধ্যে কিভাবে রেডি করব, সেটার জন্য প্রথম হচ্ছে ভালো স্টাডি মেটেরিয়ালস ফলো করতে হবে, অথবা যে কোনো একটা ভালো টেটের বইকে ফলো করতে হবে, এবং বেশ কিছু মক টেস্ট বারবার এই 2-3-4 সপ্তাহ ধরে দিতে হবে, সাজেস্টিভ মক টেস্ট। তাহলে সাজেস্টিভ মক টেস্ট এবং আপনি যা পড়াশোনা করেছেন এতদিন সেইগুলো ভালো করে রিভিশন দেবেন, এবং একটি বইকে 2-3 বার যদি শেষ করা যায় রিভিশন দিতে দিতে, যেহেতু অনেকেই কিন্তু অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছেন, সেই হিসাবে এখন একটি বইকে 2-3 বার রিভিশন দেবেন, বিগত যে মক টেস্টগুলো আছে সেগুলো বারবার দেবেন, এবং সামনে কয়েকটা সাজেস্টিভ মক টেস্ট দেবেন, এবং ভালো স্টাডি মেটেরিয়ালস ফলো করুন। কারণ এখন সবটা পড়তে গেলে সময় আমাদের হয়ে উঠবে না, হাতে মাত্র 1 থেকে 1.5 মাস, তাই সবটা পড়ার সময় আমাদের নেই। বেসিক ফান্ডামেন্টাল জায়গাগুলো আমাদেরকে শিখতে হবে। যেমন সাইকোলজি ফান্ডামেন্টাল জায়গা হচ্ছে নীতি তত্ত্ব উক্তি, অর্থাৎ প্রশ্ন আসতে পারে বুদ্ধির 3D তত্ত্বটি কার, বা দ্বিউপাদান তত্ত্বটি কার, বা স্পিয়ারম্যান কোন দেশের ব্যক্তি ছিলেন, কিংবা আমাদের এমিল বইটি কার লেখা, অর্থাৎ নীতি তত্ত্ব উক্তি এই জায়গা থেকে প্রশ্ন আসবে। বৃদ্ধি বিকাশের যে জায়গাটা রয়েছে সেখান থেকে কিছু প্রশ্ন আসবে। পেঁয়াজের জ্ঞানমূলক স্তর যেগুলো আছে, কোন এজে কি এবং কোন স্তরে কি বৈশিষ্ট্য, সেখান থেকে কিছু প্রশ্ন আসবে। আইকিউ থেকে বেশ কিছু প্রশ্ন আসবে। এলটিএম টিএলএম সেখান থেকে প্রশ্ন আসবে। সিসি কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ এভালুয়েশন
ফর্মেটিভ এবং সামেটিভ, এই যে দুটো ভাগ, এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসবে। শিক্ষা কমিশন ও কমিটি, অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশন, মুদালায়ার কমিশন, এই যে কমিশনগুলো আছে, কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, কমিশনের চেয়ারম্যান কে ছিলেন, কতজন সদস্য ছিল, এই জায়গাগুলো থেকে বেশ কিছু প্রশ্ন আসবে। এটা গেল সাইকোলজি কোশ্চেনে। ঠিক এরকম আমরা বাংলার যে কোশ্চেন থেকে বেশি করে প্রশ্ন আসবে সেটা হচ্ছে শব্দার্থ, বিপরীত শব্দ, সমচায়িত শব্দ, সমার্থক শব্দ, সন্ধি, সমাস, কারক, অব্যয়, এগুলো থেকে তো আমরা সাজেশন করতে পারি না। মোটামুটি একবার আমরা দেখে নেবো, যেহেতু এটা মাতৃভাষা, ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি, খুব একটা অসুবিধা হবে না। কিন্তু যে জায়গাটা আমাদেরকে এই মুহূর্তে দেখে নিতে হবে সেটা হচ্ছে লেখক পরিচিতি, ছদ্মনাম এবং চরিত্র। অর্থাৎ আসতেই পারে রবীন্দ্র পরবর্তী কবি, রবীন্দ্র পূর্ববর্তী কবি, কিংবা বলতে পারে কালের কোন অনুযায়ী সাজান, সেখানে বিবেকানন্দ, নেতাজি, বিদ্যাসাগর এবং আরো কিছু দিয়ে দিল। তার মানে আমাদের তাদের সম্পর্কে বেসিক কনসেপ্টটা রেডি করতে হবে। বারবার বলছি, বাংলা সাহিত্যের ইতিহাস বইটা কিন্তু একবার যদি চোখ বুলিয়ে নিতে পারেন, তাহলে আমার মনে হয় বাংলার জিকে পোর্শনটাতে আপনি অনেকটা স্ট্রং হয়ে যাবেন। ইংলিশের ক্ষেত্রেও আমাদের খুব বেশি যেহেতু হাতে সময় নেই, তাই সিনোনিম, অ্যান্টোনিমস, ফ্লেভার, অ্যাভিডেন্স, ফ্রেজ, ওয়ান ওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন গুলো সাজেস্টিভ। আপনারা কিছু জায়গা শুধুমাত্র বারবার রিভিশন দিয়ে তৈরি করবেন, কারণ এগুলোর তো কোনো শেষ নেই। আর ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এরর কারেকশন এবং আর্টিকেল প্রিপারেশন, এই চারটে চ্যাপ্টার ভালো করে একটু দেখে নেবেন। বাংলা ক্ষেত্রে একটা জায়গা আমরা স্কিপ করে গেছি, যে বেশ কিছু ডেফিনেশন টাইপ, অর্থাৎ ক্রিয়াপদের ভাগ বা বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়, এদের যে ভাগগুলো আছে, হয়তো বলে নিম্নের কোনটি সংশয় সূচক অব্যয়, একটা বাক্য দিয়ে দিল, সেই বাক্যের ওই পোর্শনটাকে আমাকে ঠিক মারতে হবে। বললো নিম্নের কোনটি বিশেষণের বিশেষণ, তার মানে বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া, অব্যয়, এদের যে ভাগগুলো রয়েছে সেগুলো দিতে পারে। বা ক্রিয়াপদের শ্রেণী বিভাগ, এখান থেকেও কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে। অঙ্কের ক্ষেত্রে আমরা বারবার গুরুত্ব দিলাম যেটা, সেটা হচ্ছে সব থেকে বেশি বেসিক 10টা চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসবে। সেটা হচ্ছে নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন, লসগু গসগু, গড়, লাভ ক্ষতি, সুদ কষা এবং পার্সেন্টেজ, এই কয়েকটা প্রশ্ন। এই যদি 7টা বা 5টা চ্যাপ্টার যদি ভালো করে তৈরি করা যায়, অনেক প্রশ্ন আপনি কমন পেয়ে যাবেন। তার সাথে অবশ্যই ফর্মুলাগুলো ভালো করে করুন, এবং এর সাথে যদি আপনাদের সময় থাকে তাহলে কিন্তু জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি এগুলোতে হাত দিন, এবং সেগুলোরও বেসিক জায়গাগুলো, অর্থাৎ আমি যদি জ্যামিতির বেসিক জায়গা বলি, তাহলে বহুভুজ সংক্রান্ত যে জায়গাগুলো রয়েছে, বা একটা ত্রিভুজ হওয়ার শর্ত, বা সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলোর মান, বা একদম একান্তর কোণ, অনুরূপ কোণ, যেগুলো একদম ঘন্টা 3 পড়লেই কিন্তু আমাদের জায়গাটাকে উদ্ধার করা যাবে, এইরকম জায়গাগুলি শুধুমাত্র করুন, কারণ এই 1 মাসের মধ্যে আমাদের পুরো সিলেবাস কমপ্লিট করা মোটেও সম্ভব নয়। এরপর আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করব, আমরা বাংলা নিয়ে বললাম, ইংলিশ নিয়ে বললাম, সাইকোলজির বেশ কিছু পোর্শন একদম চ্যাপ্টার ওয়াইজ মেনশন করে দিলাম। পরিবেশে কিন্তু বারবার আমরা বললাম আন্দোলন, সম্মেলন, দূষণ আইন, অর্থাৎ বলতে পারে বায়ু দূষণ আইনটা কখন, কোন অভয়ারণ্য কোন রাজ্যে, কোন নদী বাঁধ কোথায়, পশ্চিমবঙ্গে বিভিন্ন যে জেলাগুলো রয়েছে তার মধ্যে লেটেস্ট জেলা কোনটি, বা কোন জেলায় কি জাতি উপজাতি পাওয়া যায়, কোন নৃত্য কোথায় হয়, বা কোন উৎসব বা মেলা কোথায় হয়, এই জায়গাগুলোকে ভালো করে ফলো করুন। আর যে সাবজেক্টটা আমরা সব থেকে বেশি স্কোর করতে পারি সেটা হচ্ছে আপনাদের যারা যে সাবজেক্টে বেশি সবল সেটাতেই আপনি স্কোর করুন। কেউ হয়তো অঙ্কতে 30-30 পাবে, কেউ ইংলিশে 30-30 পাবে, কেউ বা বাংলায় 30-30 পাবে, কেউ বা পরিবেশে 30-30 পাবে। আপনি কোন সাবজেক্টে 30-30 পাবেন সেটা আপনি সব থেকে ভালো জানেন, তারই উপর বেশি গুরুত্ব দিন। যে সাবজেক্টটা আপনার এই মুহূর্তে আর উদ্ধার করা সম্ভব নয়, সেই সাবজেক্টটা কোনো রকমে 5 নাম্বার পাওয়ার মতো আপনি নিজেকে তো সেইভাবেই তৈরি করুন, অর্থাৎ সেই চ্যাপ্টারের সেই সাবজেক্টটার সেই জায়গাটুকুই আপনি কিন্তু শুধুমাত্র ফলো করুন। এরপর আমরা আসবো, যখন পরীক্ষা আমাদের হবে তখন ঠান্ডা মাথায় আমরা পরীক্ষা দেবো, যেহেতু প্রচুর ছেলে মেয়ে পরীক্ষা দেবে, ঠান্ডা মাথায় আমরা আগে থাকতে হলে পৌঁছে যাবো এবং প্রভাবিত হব না। সুন্দর করে ওয়েমার শিট ফিল আপ করার পর প্রথম যেটা করবো, প্রথমে অনেক সময় কেউ অঙ্ক করে না, প্রথম আমরা অঙ্ক করবো না, কারণ অঙ্ক ঠান্ডা মাথায় ভালো হয়। আবার শেষের দিকেও অঙ্ক করবো না, তাহলে ব্রেনে প্রচুর চাপ করার পর অঙ্ক আমাদের হবে না। প্রথমেই আমরা একদম সহজ থেকে শুরু করবো, ইজি টু হার্ড। প্রথমে আমরা বাংলা শুরু করতে পারি, প্রথমও সহজ এবং শেষও সহজ, শেষে আমরা পরিবেশ রাখতে পারি। প্রথম আমরা বাংলা করতে পারি, তারপরে আমরা অঙ্কটা শুরু করতে পারি, তারপরে আমরা অঙ্কের পরে ইংলিশটা শুরু করতে পারি, তারপরে ইংলিশ বা সাইকোলজি, যে কোনো একটা সাইকোলজি শুরু করলে তারপরে ইংলিশ, শেষে পরিবেশ। কারণ শেষে যখন, যদিও আমাদের অনেকক্ষণ সময় থাকবে, 2.5 ঘন্টার পরীক্ষা, তবুও যদি সময়ের সমস্যা থাকে তাহলে কিন্তু আমরা শেষে পরিবেশ পাঠে বেশি ভাবতে হয় না, যেগুলো আমরা পারবো সেগুলো করে দেবো, যেগুলো পারবো না সেগুলো তো আমরা করতে পারবো না, সেই হিসাবে সময়টা অনেকটা পরিবেশে কম লাগে। তাই শেষে কিন্তু অঙ্ক আমরা করবো না, প্রথমেও আমরা অঙ্ক করবো না, ইংলিশ এবং অঙ্ক এগুলো মাঝে করবো। এবং আমার মনে হয় অঙ্ক বাংলার পর শুরু করা বেটার, কারণ মোটামুটি একটা হাত সরগড়া হয়ে গেল, এরপর আপনি শুরু করতে পারেন। প্রথম চান্সে যেগুলো আমরা পারবো সেগুলোই করে নেবো, তারপরে যেগুলো ভাবতে হবে সেকেন্ড রাউন্ডে সেগুলো করবো। কোনো অঙ্ক যদি আটকে যায় কখনোই আমরা পরীক্ষা কিন্তু সেটাকে এমন ভাবে ভাববো না যে ওই অঙ্কটা আমাকে করতেই হবে, তাহলে কিন্তু আমাদের ওই একটা অঙ্কের জন্য হয়তো গোটা পরীক্ষাটা খারাপ হয়ে যেতে পারে। হয়তো 1 বছর 2 বছর 3 বছর ধরে কেউ প্রিপারেশন নিচ্ছে, কিন্তু একটা অঙ্ক তার সমস্ত পরীক্ষাটাকে শেষ করে দিতে পারে। তাই এই মুহূর্তে আমরা কখনোই সেই অঙ্কটাকে নিয়ে বেশি টেনশনে পড়বো না, কারণ একটা অঙ্কের জন্য যেমন 1 নাম্বার, একটা প্লেন জিকের জন্য কিন্তু 1 নাম্বার। তাই আমরা কোনো জিনিসকে পার্সোনালি নেব না।
প্রশ্ন যদি খুব কঠিন হয়ে যায় বা ভীষণ সহজ হয়, আমরা এক্সাইটেড হব না, কারণ প্রশ্ন যদি সহজ হয় সবার জন্যই সহজ, প্রশ্ন যদি কঠিন হয় সবার জন্যই কঠিন। আর একটা জায়গা ভীষণ ফলো করবো, টেটে যে জায়গাটা ভুল হয়, যদি কোথায় অপশনের সব কটি থাকে বা সবগুলি, তাহলে কিন্তু তাদের যদি প্রথম দুটো অপশন ঠিক থাকে তাহলে 70% চান্স থাকবে কিন্তু সবগুলি হওয়ার। তাই সবগুলি যদি কোনো প্রশ্নের উত্তর থাকে এটা হওয়ার সম্ভাবনা বেশি। 150টা প্রশ্ন থাকবে, নেগেটিভ মার্কস যেহেতু থাকবে না তাই 150টি আমরা করে আসবো। আমরা যেগুলো পারবো না সেগুলোও কিন্তু আমাদের আইডিওলজি নিয়ে অবশ্যই করার চেষ্টা করবো। তাহলে ওএমআর শিটে আমরা কিন্তু 150টাই ফিল আপ করবো এবং চেষ্টা করব যে প্রথম রাউন্ডে যেগুলো পারবো সেগুলো করে নিতে, সেকেন্ড রাউন্ডে চেষ্টা করে যেগুলো হবে সেগুলো করে নিতে। ওএমআর শিট ব্যাপারটা গেল, সিলেবাসটা বললাম এবং তার সাথে কোন কোন চ্যাপ্টার ভীষণ ভাইটাল সেগুলো আলোচনা করলাম। কিন্তু এই 1 মাসের মধ্যে যদি এর পরেও আরও কারো কিছু জানার থাকে, কিছু টেকনিক বা কোনো স্টাডি মেটেরিয়ালসের ব্যাপারে, বা একটা ভিডিওর মধ্যে তো পুরোটা কমপ্লিট করা সম্ভব নয়, তবু যদি কারোর কোনো কিছু প্রয়োজন থাকে তাহলে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন 9647614755 নাম্বারে। আমি আশা করছি যে আপনাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবো। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আসন্ন টেট পরীক্ষায় খুব ভালো করুন। নমস্কার।